আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যশোর বোর্ড 2023 সালে অংশীদারি কারবার সংক্রান্ত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে এখানে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম, বিশাল একটি উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো আমি এই ধাপে ধাপে পড়ব। উত্তোলনের সুদ সম্পর্কে আগে পড়ি। এই যে এইখানে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে আসিয়া তিনজন অংশীদারের নাম আসিয়া, সোনিয়া এবং সামিয়া। তাদের মূলধনের সুদ সংক্রান্ত অন্যান্য তথ্য উপরে ছিল। তা মূলত এই যে উত্তোলন সংক্রান্ত আইটেমটা পড়তেছি। আসিয়া প্রতি মাসের প্রথম তারিখে, সোনিয়া প্রতি মাসের মাঝামাঝি, সামিয়া প্রতি মাসের শেষে। তার মানে কি, প্রতি মাসের শেষে, প্রতি মাসের প্রথমে, প্রতি মাসের মাঝে 3 ধরনের উত্তোলন দেয়া আছে এখানে। আবার পণ্য উত্তোলনও দেয়া আছে। তো যাই হোক, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন এই সংক্রান্ত অনেক তথ্য আমরা এখান থেকে শিখতে পারবো। আবার এখানে আরেকটা অঙ্ক বলা আছে, সোনিয়ার বেতন ডেবিট করার পর। তা বেতন ডেবিট করার পর থাকলে কি করতে হবে সেটাও শিখতে পারবো। এই অঙ্ক থেকে আমরা অনেক আইটেম শিখতে পারবো। ভালো করে লক্ষ্য করি। প্রথমে ক নাম্বারের সমাধান করব। এই উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়ের জন্য এইভাবে ছক অঙ্কন করব। আচ্ছা, একটা কাজ করি, উত্তোলনের সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আসলাম। এই উদ্দীপকে উত্তোলনের সাথে জড়িত যে তথ্যগুলি ছিল সেগুলি নিয়ে আসলাম। ভালো করে লক্ষ্য করি, যে হলুদ কালার দেওয়া আছে এইগুলি লক্ষ্য করি। উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে বলেছে, এবং প্রতি মাসের প্রথমে আসিয়া প্রতি মাসের প্রথমে উত্তোলন করেছে, সোনিয়া মাঝে, সামিয়া শেষে। তা আমরা এখানে লিখব প্রথমে আসিয়ার। এখন উত্তোলনের উপর যদি প্রতি মাসের প্রথম তারিখে বলে, তাহলে 6.5 মাসের সুদ ধরতে হয় গড় হারে, 6.5 মাসের। তো সেটা নিয়ম হচ্ছে দুইভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি এই 600-র উপরে 6.5 উপরে 10% কেটে গুণ 6.5, এটা হয়। কিন্তু ওইটা না করে আমরা যদি মোট উত্তোলনের উপর ধরি, কারণ উত্তোলন তো 12 বার করেছে, তাহলে 600 গুণ 12, 6 × 72, 7,200। এই যে 7,200 গুণ 10% গুণ 6.5 ভাগ 12, মানে কি 6.5 মাসের সুদ এইভাবে ধরতে হবে। অর্থাৎ এইখানে আমরা ইচ্ছে করলে 600 লিখতে পারি। 600 লিখলে আর 12 দিয়ে ভাগ করার দরকার নেই। আর যদি এটাকে 12 দিয়ে গুণ করে, 600কে 12 দিয়ে গুণ করে 7,200 মোটটা লিখি, তাহলে আবার এখানে 12 দিয়ে ভাগ হবে, একই উত্তর হবে। কিন্তু দুই রকম করা যায় এটা। তো এটা লিখলাম হিসাব করে যেটা হয়। এবার এই সোনিয়া আবার 500 করে প্রতি মাসে উত্তোলন করেছে। 500 গুণ 12, 6,000 টাকা হবে। তো প্রতি মাসে 500 করে শেষ তারিখে নাকি মাঝে উত্তোলন করেছে। মাঝে বললে 6 মাসের। এই যে 6,000 গুণ 10% গুণ 6 ভাগ 12। তো এখানে যদি আমি 500 লিখতাম, তো 500 গুণ 10% গুণ 6 হতো, 12 দিয়ে আর ভাগ হতো না। এভাবেও করা যাবে, কোনো বইতে আছে দেখবে। উত্তর কিন্তু সেম হবে, একই হবে ক্যালকুলেশন করে। এবার সামিয়া আবার প্রতি মাসের শেষে উত্তোলন করেছে। তো শেষে উত্তোলন করা হলে এই সেম, এই 400কে 12 দিয়ে ভাগ করে 4 × 4800, 4800 গুণ 10% গুণ 5.5 ভাগ 12, এটা ক্যালকুলেশন করলে এটা হবে। এই সবগুলো যোগ করলে এটা হবে। এটা হচ্ছে মোট উত্তোলনের সুদ। বিষয়টি আবারও বলছি, আমি লক্ষ্য করি। প্রতি মাসের প্রথমে হলে 6.5, প্রতি মাসের মাঝে হলে 6, আর প্রতি মাসের শেষে হলে 5.5। আর যদি তারিখ উল্লেখ না থাকে, সারা বছর ধরে উত্তোলন করেছে এরকম বলে, তাহলে 6 মাসের ধরতে হবে, 6 মাসের সুদ। আরেকটি বিষয়, যে নগদ উত্তোলন ছাড়াও 2500 টাকার পণ্য উত্তোলন করেছে, পণ্য উত্তোলনের উপরে কিন্তু সুদ ধার্য করতে হয় না, নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয়। বিষয়টি মনে রাখবো। এই হচ্ছে ক নাম্বারের উত্তর। উত্তোলনের সুদটা আমরা মনে রাখবো 390, 300, 220, পরবর্তীতে লাগবে, কাজে লাগবে আমাদের। তো আবার উদ্দীপকে ফিরে আসলাম। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলেছে। তো লাভ লোকসান আবন্টন হিসাব আমরা এখানে প্রস্তুত করবো। এই যে ছক অঙ্কন করলাম লাভ লোকসান আবন্টনের, ডেবিট ক্রেডিট লিখতে হবে। লাভ লোকসান আবন্টনের ছক অঙ্কন করার পরে এইবার আমরা অঙ্ক করব। এখনও অঙ্ক করব, তো কি দেখে অঙ্ক করব? আমরা একটা কাজ করি, উপরে একটু ছোট ছোট করে প্রশ্নগুলো নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম। এখন উপরে প্রশ্নটা আনার কারণে কিছু অংশ ঢাকা পড়ে গেছে। সমস্যা নাই, যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে, তাই না? উপরে তো নাম আছে, লাভ লোকসান আবন্টন হিসাব আছে, হেডিং আছে, ওটা তোমরা পারবে। এইবার আমরা লিখব। প্রথমে দেখব নিট লাভ কত টাকা আছে। এই যে এইখানে একটা কথা বলা আছে, সোনিয়ার বেতন ডেবিট করার পর নিট লাভের পরিমাণ ছিল 65,150 টাকা। বেতন ডেবিট করার পর, তার মানে কি বেতনটা আর এদিকে বসবে না, সোনিয়ার বেতন। তাহলে আমরা এই যে লাভের অংশের ডান দিকে বসবে, এই শেষের ঘরে লিখব নিট মুনাফা। প্রথমেই লিখব ডান দিকে নিট মুনাফা।
আর এদিকে উত্তোলনের সুদ লিখবো, পণ্য উত্তোলন লিখবো, আর এদিকে লিখবো মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ টংশ যা আছে সব এখানে লিখবো। মুনাফার অংশ মানে কি, যে মুনাফা বের হবে। তো এখানে প্রথমে আমরা মূলধনের সুদ লিখি। মূলধনের সুদ পার্সেন্টেজ কাটতে হবে, তাই না? কত পার্সেন্ট? 10%। তো তাহলে এখানে 3 জনার মূলধনের সুদ, একজনের ছিল 80,000। 80,000-এর নামগুলো লিখি। 80,000 টাকার উপরে 10% কাটলে 8,000 টাকা হবে। আর আরেকজনার 60,000 টাকার উপরে 10% কাটলে 6,000 টাকা হবে। আর 5,000 টাকার উপরে 10% কাটলে 5,000 টাকা হবে। মূলধন যা ছিল তার উপরে সুদ পার্সেন্টেজ হিসাব করে লিখলাম। সহজ, তোমরা পারবে এটা। এই 3 যোগ করে এখানে লিখবো। এই হচ্ছে মূলধনের সুদ। আর কি আছে? উত্তোলনের সুদ। তো এখানে একটা ব্যাপার আছে, ঋণের সুদ হবে কিন্তু। সামিয়া ঋণ নিয়ে এসছে। এই যে সামিয়া মাঝামাঝি সময়ে 10,000 টাকা ঋণ প্রদান করে। তো ঋণের সুদ লিখতে হবে। ঋণের সুদ হবে 10,000-এর 6%, তাহলে 600 টাকা। কিন্তু হাফ বছরের হবে, মাঝামাঝি বলেছে সেই জন্য, তো 300 টাকা হবে। আচ্ছা, এইবার লিখবো আমরা উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত পেয়েছি? 390। এই যে নামগুলো আগে লিখি। 390, 300 আর 220, এগুলো যোগ করে এখানে লিখলাম। এটা ক নম্বরে পেয়েছি, ক থেকে নিয়ে আসলাম, ক নম্বরে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে উত্তোলনের সুদ ধরেছি। এখানে আর একটা আইটেম ছিল পণ্য উত্তোলন। আসিয়ার মূলধন হিসাব, আসিয়া পণ্য উত্তোলন করেছে, সেজন্য আসিয়ার মূলধন হিসাব পণ্য উত্তোলন কত টাকা? এই যে 2500 টাকা। আসিয়া নগদ উত্তোলন ছাড়াও 2500 টাকার পণ্য উত্তোলন করে। এইটা, এই অঙ্কে কিন্তু বেতন ছিল, কিন্তু এখানে কথা বলা আছে সোনিয়ার বেতন ডেবিট করার পর, তাই বেতনটা আর এদিকে বসবে না। কারণ কি, একবার ডেবিট দিকে লেখা হয়েছে, তাই এখানে আর লিখবো না। এবার আমরা যোগ বিয়োগ করব। তো লক্ষ্য করি, এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। ওই দিক বড়, ডান দিক বড়, তো ডান দিকে আগে যোগ করে এখানে লিখব। এটা যোগ করে এখানে লিখলাম, ওই যোগফলটা এখানে নিয়ে আসবো। যোগ তোমরা তো করতে পারবে, তাই না? দুই দিকে ডাবল দাগ দিব। এইবার ওই যোগফলটা এখানে নিয়ে আসার পর এখান থেকে এইগুলো বিয়োগ করে এখানে লিখব। তো বিয়োগ করলে ক্যালকুলেটরে করবো অবশ্য আমরা, তাহলে ভুল কম হবে। এটা থেকে এটা বিয়োগ করে এইটা পাবো, যেটা বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা সবাইকে ভাগ করে দিব, যে কারণে আমরা এখানে লিখব মুনাফার অংশ। মুনাফার অংশ 3 জনের নাম লিখব। এখন মুনাফার অংশ কিভাবে বন্টন করব? মুনাফার অংশ বন্টনের অনুপাত দেওয়া আছে। এই যে প্রথমেই দেওয়া আছে, প্রথম লাইনে 3, 2, 1। ও, এখানে কিন্তু উদ্দীপকের সম্পূর্ণ অংশ আনি নাই আমি, যেটুকু এটা করতে প্রয়োজন সেটুকু নিয়ে এসে এবং ছোটো ছোটো করে লিখেছি। তোমাদের দেখতে কষ্ট হচ্ছে, তোমাদের সামনে যাদের বই আছে তারা তো বই দেখে করতে পারো, সমস্যা নেই। এই যে 3, 2, 1 এই অনুপাতে আমরা সুদ ধরবো, বন্টন করবো মুনাফা। তো এই 3, 2 আর 1-এর যোগফল 6। 3, 2 আর 1, 3টার যোগফল 6। তো এটাকে 6 দিয়ে ভাগ করব। ভাগ করে যে টাকাটা হয় সেই টাকাটা কোনো এক জায়গায় ছোট্ট করে লিখব। লেখার পরে 6 দিয়ে ভাগ করে যে টাকাটা হলো সেটাতে ক্যালকুলেটারে আসে, তাই না? সেটা দিয়ে এটা একবার এই 3 গুণ করবো, দিয়ে এটা হবে। আবার 6 দিয়ে ভাগ করে যে টাকাটা হয়েছিল ওটাকে 2 দিয়ে গুণ করে এটা হবে। আবার এটাকে 6 দিয়ে ভাগ করে যে টাকাটা হয়েছিল ওটাকে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করা না করা সমান কথা। অর্থাৎ এই টাকাটাকে 6 দিয়ে ভাগ করে একবার 3 দিয়ে গুণ, একবার 1 দিয়ে গুণ, একবার 2 দিয়ে গুণ, মাঝে 2 দিয়ে গুণ। এবারে সবগুলো যোগ করে এখানে লিখেছি। সবগুলো যোগ করে এটা অটোমেটিক মিলে যাবে, কিন্তু মিলে যাবে যোগফল। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে আসলাম। আসিয়া ও সোনিয়ার মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে। আর এখানে বলেছে যে, এখানে আর একটা কথা বলে দিয়েছে, মুনাফার অংশ আসিয়ার এত টাকা, 24,630 টাকা, সোনিয়ার এত টাকা ধরে করতে হবে। আমরা যে মুনাফা বের হয়েছে সেটা ধরে না, এই দুইটা ধরে এই আসিয়া আর সোনিয়ার মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এখানে 3 জন ছিল, সামিয়ার মূলধন হিসাব প্রস্তুত করতে বলেনি, বলেছে প্রথম 2 জনা। তো যাই সমাধানের চেষ্টা করি। তো এই যে আমরা ছক অঙ্কন করবো, নিচে উত্তর কিন্তু নিচের অংশটা। এই যে আসিয়া সোনিয়া ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে উত্তর। উপরে আমি উদ্দীপক নিয়ে এসে রেখেছি, উদ্দীপকটা দরকার হবে আমাদের সেই জন্য। তো প্রথমে মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখব ব্যালেন্স বিডি বলে। কত টাকা করে মূলধন ছিল? আসিয়ার 80,000, সোনিয়ার 60,000। আসিয়া সোনিয়া প্রথমেই আছে, তাহলে 80,000 আর 60,000 লিখলাম, প্রশ্নে দেওয়া ছিল। এরপর বাম দিকে উত্তোলন লিখব। উত্তোলন আসিয়া কত? আসিয়া এই যে প্রতি মাসের প্রথম তারিখে 600। তো প্রথম তারিখে প্রতি মাসের প্রথমে হোক, মাঝে হোক আর শেষে হোক, উত্তোলন 12 দিয়ে গুণ হবে। এবং 12 দিয়ে গুণ করে যখন উত্তোলনের সুদ ধার্য করেছি তখন কিন্তু লিখেছিলাম 7,200। উত্তোলন প্রথমটা হচ্ছে 7,200, আর পরেরটা হচ্ছে 500 গুণ কত যেন, পরেরটা 500 গুণ 12, 6,000। এরপরে আমরা এই
মূলধনের সুদ লিখব। তো মূলধনের সুদও কিন্তু আমরা কিছু ইতিপূর্বে বের করেছি। তারপরে 10% যদি হিসাব করি 8,000 আর 6,000 হবে, 8,000 আর 6,000 হবে। আচ্ছা, এরপরে আমরা এই এবার উত্তোলনের সুদ লিখব। উত্তোলনের সুদ ক নম্বরে বের করেছিলাম? ক নম্বরে সম্ভবত আসিয়ার হয়েছিল 390 আর এর হয়েছিল 300 টাকা। ক নম্বরে বের করেছিলাম। আচ্ছা, এবার এই যে বেতন পাবে, এই যেটা কথা আছে, ব্যবসা পরিচালনার জন্য সোনিয়া বেতন পাবে। এই সোনিয়ার বেতন কিন্তু এই আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে লিখি নাই। কেন লিখি নাই? প্রশ্নে বলা ছিল উপরোক্ত বেতন ডেবিট করার পর, সেজন্য আর বেতন লিখি নাই। বাট এইখানে কিন্তু লিখতে হবে, এইখানে কিন্তু বেতন লিখতে হবে এই সোনিয়ার ঘরে। সোনিয়া যেহেতু বেতন পাবে, এই 1500-কে 12 দিয়ে গুণ, 18,000 টাকা। আচ্ছা, এবার উত্তোলনের সুদ লিখেছি। আর কি বাকি আছে? যে পণ্য উত্তোলন বাকি আছে। পণ্য উত্তোলন লিখবো বাম দিকে, আবার এইদিকে মুনাফার অংশ লিখব। পণ্য উত্তোলন বাম দিকে কত টাকা? 2500 টাকা। 2500 টাকা কে পণ্য উত্তোলন করেছে? ভালো করে লক্ষ্য করি, আসিয়া, তার মানে প্রথম ঘরে। আর কি বাকি আছে? মুনাফার অংশ বাকি আছে। ঋণের সুদ কিন্তু এখানে লেখা যাবে না, ঋণের সুদ লিখতে হবে ঋণ হিসাবে। বন্টনযোগ্য মুনাফা কত টাকা ছিল? ওই প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করেছি, ওখানে যে মুনাফা বেরোছিল ওইটা নিব না, কিন্তু প্রশ্নে লেখা আছে মুনাফার অংশ কত সেইটা লিখব। প্রশ্নে লেখা আছে, কিন্তু ওই গ নাম্বার প্রশ্নে লেখা ছিল ওইটা লিখলাম। এবার আমরা যোগ বিয়োগ করবো, আর কোনো আইটেম নাই। এবার দুই দিকে দাগ দিব, এইদিকে দাগ দিব, এইদিকে দাগ দিব। যোগগুলো একটু দ্রুত করবো সময় সেভ করার জন্য। এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখবো, এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম। এবার প্রথম যোগফলটা প্রথমে আনবো, শেষের যোগফলটা শেষে আনবো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এটা যোগ করে এখানে লিখেছি, এটা যোগ করে এখানে লিখেছি, এটা এখানে নিয়ে এসেছি, এটা এখানে নিয়ে এসেছি। এবার দুই দিকে ডাবল দাগ দিয়ে আমরা এখানে ফিনিশ করে দিব। ফিনিশ করব, কিন্তু একটা কথা আছে। কথাটা হচ্ছে এটা থেকে এবার এটা বাদ দিয়ে এখানে টাকা লিখবো, এটা থেকে এগুলো বাদ দিয়ে এখানে টাকা লিখবো। তো এইখান থেকে যদি এগুলো বাদ দিই তাহলে এই টাকাটা হবে, এখানে লিখবো ব্যালেন্স সিডি। এটা থেকে এগুলো বাদ দিয়ে এই টাকাটা হবে, এটা থেকে এগুলো বাদ দিয়ে এই টাকাটা হবে। এটা থেকে এগুলো বিয়োগ করবো দিয়ে এটা পেয়েছি, এটা থেকে এগুলো বিয়োগ করবো, এটা পেয়েছি। এবার এই টাকাগুলি ওদিকে নিয়ে যাব, এখানে লিখবো 2023 এই তারিখের পরের তারিখ, এটা হবে ডিসেম্বর 31, 2022। আর 2023 সালের জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে এই প্রথম টাকাটা লিখবো প্রথমের ঘরে, শেষের টাকাটা লিখবো শেষের ঘরে। এইভাবে আমরা এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। দুইজনের করতে বলেছে, তাই দুইজনের অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।